ইতিহাস গড়ার অপেক্ষায় ৬,০০০ এসএসসি পরীক্ষার্থী। এদিকে জামাতকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না, থুথু দিয়ে ভাসিয়েও দেওয়া যাবে না বললেন ডক্টর মাসুদ। জানাবো হাসিনার এজেন্ডা বাস্তবায়নের পথে অন্তর্বর্তী সরকার। এদিকে বিএনপি নির্বাচন চায় কেন জানালেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো নির্বাচন নিয়ে ব্ল্যাকমেইল করা যাবে না বললেন মির্জা আব্বাস। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইতিহাস গড়ার অপেক্ষায় ৬,০০০ এসএসসি পরীক্ষার্থী। আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, দেশের প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬,০০০ এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। তিনি বলেন, আন্তর্জাতিক শ্রম বাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না, ক্রমে এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিককে ছাড়া শ্রম বাজারে ভবিষ্যতে বিদেশে ভালো হবে না। এটি প্রাইমারি ধাপ হিসেবে আমরা শুরু করলাম। উপদেষ্টা বলেন, এসএসসি পরীক্ষার পর ৬ মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব, যাতে তাদের কম্পিউটার গ্রাফিক্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। সার্বিয়া, রোমানিয়া সহ ইউরোপের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, জাপান থেকে ১ লাখ শ্রমিক নেওয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালয়েশিয়ার সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নেবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল তাদের নিয়মিত নেবে এমন আশ্বাস পেয়েছি, তবে বাহরাইনে জটিলতা রয়েছে, সেটি নিরসনের চেষ্টা চলছে। উপদেষ্টা বলেন, প্রবাসী কল্যাণ লঞ্চ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসীর জন্য একটা হসপিটাল করার স্বপ্ন রয়েছে। এই হসপিটালের মালিক হবেন তারাই। জামাতকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না, থুতু দিয়ে ভাসিয়েও দেওয়া যাবে না বললেন ডক্টর মাসুদ। জামাতের ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, নতুন সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাতে ইসলামীকে দায়িত্ব পালন করতে হবে। অনেকে জামাতকে শত্রু মনে করে অপমানিত করেন। শেখ হাসিনাও মানুষকে বৈষম্য করেছে। আমরা তার পদত্যাগ চেয়েছিলাম, কিন্তু আল্লাহর ইচ্ছায় ফ্যাসিস্টকে তার দলের নেতাকর্মী সহ দেশ ছেড়ে পালাতে হয়েছে। এই সময় তিনি জামাতকে নিয়ে দেশের একটি বড় রাজনৈতিক দলের কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্যকে হুঁশিয়ারি করে বলেন, জামাতকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া যাবে না, থুতু দিয়ে ভাসিয়ে দেওয়া যাবে না। যারা বলেন তারা ওই ফ্যাসিস্টদের মতো আচরণ করলে তাদেরও ফ্যাসিস্টদের মতো পরিণতি হবে। ডক্টর মাসুদ আরো বলেন, জুলাই আগস্টে শহীদদের রক্তে ভেজা বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্টের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। এই সময় তিনি বাংলাদেশে যেন কোনো আধিপত্যবাদ বিরাজ করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। হাসিনার এজেন্ডা বাস্তবায়নের পথে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রাম বন্দরের 4টি টার্মিনালের মধ্যে সবচেয়ে বড় আধুনিক প্রযুক্তি সম্পন্ন নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। পুরো বন্দরে যে পরিমাণ হ্যান্ডেলিং বা ওঠানামা হয় তার প্রায় অর্ধেকই হয় এই একটি টার্মিনালে। বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হিসেবে চট্টগ্রাম বন্দরকে মনে করা হয়, কিন্তু বন্দরের মেরুদণ্ড হচ্ছে এনসিটি টার্মিনাল। সম্প্রতি টার্মিনালটি পরিচালনার জন্য সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে অভিযোগ রয়েছে, দুবাইয়ের প্রতিষ্ঠানের আড়ালে বন্দরের নিয়ন্ত্রণ নিতে চায় ভারত। কারণ ডিপি ওয়ার্ল্ডে ভারতীয় কর্মকর্তাদেরই আধিপত্য। তাদের মাধ্যমে বন্দরটিতে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে চাইছে দেশটি। যদিও এই প্রক্রিয়া শুরু হয়েছিল পতিত আওয়ামী লীগ সরকারের হাত ধরে, বন্দরের মাফিয়া হিসেবে পরিচিত তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানই প্রথম বন্দরে বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া শুরু করেন। তার মধ্যস্থতায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালকে সৌদি প্রতিষ্ঠান রেড সি গেটওয়েকে আর এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়। পিসিটিতে রেড সি গেটওয়ে অপারেশন শুরু করলেও পালিয়ে যাওয়ার আগে এনসিটির নিয়ন্ত্রণ ডিপি ওয়ার্ল্ডের কাছে তুলে দিয়ে যেতে পারেনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। তবে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অসম্পূর্ণ সেই এজেন্ডা বাস্তবায়নের পথে হাঁটছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের দাবি, এনসিটিতে বিদেশি অপারেটর এলে সক্ষমতা বাড়বে,
বহুগুণে। জানা গেছে 2024 সালে এই টার্মিনালটিতে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে প্রায় 1 লাখ TEUs। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে ডিপি ওয়ার্ল্ডকে দিয়ে টার্মিনালটি অপারেশন করালে বছরে 15 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডলিং করা যাবে। এনসিটি টার্মিনালের বর্তমান অপারেটর সাইফ পাওয়ার টেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, মাত্র 2 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডলিং বাড়ানোর জন্য বিদেশি অপারেটরের প্রতিষ্ঠানের প্রয়োজন নেই। বর্তমান অবকাঠামোতে একটু আধুনিকায়ন ও বন্দরের ভেতর থেকে কন্টেইনার খুলে পণ্য ডেলিভারি বন্ধ করে দিলে 16 থেকে 17 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডলিং সম্ভব। তরফদার রুহুল আমিন বলেন, টার্মিনালটিকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টার অংশ হিসেবে সক্ষমতা বাড়ানোর ছোট ছোট এই বিষয়গুলোকে গুরুত্ব দেয়নি তৎকালীন আওয়ামী লীগ সরকার। ডিপি ওয়ার্ল্ডে ভারতীয় কর্মকর্তাদের আধিপত্য। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান হলেও ডিপি ওয়ার্ল্ডে ভারতীয় কর্মকর্তাদের আধিক্য বেশি। 2006 সালে যুক্তরাষ্ট্র 6টি বন্দর পরিচালনার দায়িত্বে থাকা P&O নামের একটি ব্রিটিশ কোম্পানির মালিকানা কিনে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছিল ডিপি ওয়ার্ল্ড। কিন্তু নিরাপত্তার কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এই সিদ্ধান্তের বিরুদ্ধে জোরালো অবস্থান নেয়। ফলে ডিপি ওয়ার্ল্ড ওই বন্দরগুলোকে পরিচালনার ভার পোর্ট আমেরিকা নামের আরেকটি প্রতিষ্ঠানের কাছে ছেড়ে দিতে বাধ্য হয়। গত 15 এপ্রিল ডিপি ওয়ার্ল্ডের 34 সদস্যের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিদর্শনে আসে। 14 এপ্রিল ওই প্রতিনিধি দলের নামের তালিকা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। সেই তালিকা ঘেটে দেখা গেছে 34 জনের প্রতিনিধি দলের 21 জনই ছিলেন ভারতীয় নাগরিক। একদিনের মাথায় তারা সবাই গেট পাসও পেয়ে যান। এনসিটির আধুনিকায়নের সুযোগ কতটা খোঁজ নিয়ে জানা গেছে চট্টগ্রাম বন্দরে মোট 19টি জেটি রয়েছে। এর মধ্যে এনসিটির অধীনে রয়েছে 4টি, যেখানে সমুদ্র সীমা বা সমুদ্রগামী জাহাজ 4টি আর অভ্যন্তরীণ রুটে চলাচল করা ছোট আকারের একটি লাইটার জাহাজ একসঙ্গে নোঙর করতে পারে। জাহাজ থেকে কন্টেইনার ওঠানামা করানোর জন্য বিশ্বের সবচেয়ে আধুনিক যন্ত্রের নাম রেল মাউন্টেড গ্যান্ট্রি ক্রেন। সংশ্লিষ্টরা বলেছেন, এনসিটি 950 মিটার এলাকায় গ্যান্ট্রি ক্রেন বসানোর সুযোগ আছে 12টি, কিন্তু চাপাচাপি করে বসানো হয়েছে 14টি। জাহাজ থেকে নামার পর কন্টেইনার আনা নেওয়ার জন্য যেই সব যন্ত্রাংশ প্রয়োজন তার সবই আছে এনসিটির বহরে। বর্তমান অবকাঠামোতে নতুন করে কোনো যন্ত্রাংশ সংযুক্ত করার সুযোগ আপাতত নেই। তবে সব যন্ত্রাংশ শতভাগ অটোমেশন করলে গতি কিছুটা বাড়বে। এছাড়া অপারেটিং সিস্টেম সফটওয়্যার ফলপ্রসূ করা যাবে। এই সফটওয়্যারের কাজ হলো কন্টেইনারের লোকেশন শনাক্ত করা। ব্যবস্থাটির বর্তমান কার্যকারিতা নেই, কারণ আওয়ামী লীগ আমলে কাজটি বাগিয়ে নেয় ঢাকার পলাতক মেয়র ফজলে নূর তাপসের ঘনিষ্ঠ মাহবুব জামানের মালিকাধীন ডেটা সফট নামের একটি প্রতিষ্ঠান, কিন্তু অনভিজ্ঞ হওয়ায় কাজটি ঠিকমতো করতে পারেনি প্রতিষ্ঠানটি। ফলে এখনো অ্যানালগ পদ্ধতিতে কন্টেইনার শনাক্ত করতে হয় বন্দরকে। ছোট ছোট এই প্রকল্পগুলোর আধুনিকায়ন ছাড়া বর্তমান এনসিটিতে বড় ধরনের বিনিয়োগের প্রয়োজন নেই বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। বিদেশি অপারেটর এসে লাভ কতটা? পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে 1886 কোটি টাকা ব্যয়ে জেটি ও প্রশাসনিক ভবন নির্মাণ করে বন্দর কর্তৃপক্ষ আধুনিক যন্ত্রাংশ অন্যান্য খরচ মিলিয়ে আরো 2200 কোটি টাকা বিনিয়োগের শর্তে 2024 সালের জুনে টার্মিনালটি অপারেশনের দায়িত্ব নেয় সৌদি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী পিসিটিতে অপারেশন হওয়া প্রতি কন্টেইনার ভাড়া হিসেবে বন্দর পাচ্ছে $18 করে। বিপরীতে এনসিটিতে প্রতি কন্টেইনার বন্দরের প্রায় $70 করে। এর মধ্যে $6 নিয়ে যায় টার্মিনাল অপারেটর। সব খরচ বাদ দিয়ে প্রতি একক কন্টেইনারে বন্দর পায় $64 করে। যদিও এনসিটিতে বন্দরের নিয়োগ আছে 5000 কোটি টাকার উপরে, টার্মিনালটি যদি বিদেশি অপারেটর প্রতিষ্ঠানের হাতে যায় তবে চুক্তির ক্ষেত্রে পিসিটিকেই প্রাধান্য দেওয়া হবে। কিন্তু পিসিটি থেকে এনসিটিতে বন্দরের বিনিয়োগ বেশি হওয়ায় ভাড়া হয়তো পিসিটি থেকে কিছুটা বাড়বে, কিন্তু তা কখনোই বর্তমান আয়ের ধারে কাছে যাবে না বলে মনে করে বন্দর সংশ্লিষ্টরা। এর বাইরে একটি কন্টেইনার ডেলিভারি নিতে আমদানিকারক 4 দিন সময় পান, কিন্তু এই 4 দিনে কেউ কন্টেইনার ডেলিভারি নিতে পারে না। ডকুমেন্টেশন কোনো ত্রুটি না থাকলেও একটি কন্টেইনার ছাড়াতে 6 থেকে 7 দিন লাগে। 4 দিন পর কন্টেইনার প্রতিদিন $24 করে স্টোর রেন্ট পায় বন্দর কর্তৃপক্ষ। বছর শেষে গড়ে এনসিটি থেকে প্রতি কন্টেইনার বন্দর আয় করে $133, কিন্তু বিদেশি অপারেটর এলে সেই স্টোর রেন্ট পাবে ওই প্রতিষ্ঠান। এছাড়া বন্দরের মাসুল আদায় হয় ডলারে। বিদেশি প্রতিষ্ঠান অপারেশন এলে ডলারে পুরোটাই তাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টে যোগ হবে, পরে সেখান থেকে লাভের টাকাটি আসবে বন্দরের অ্যাকাউন্টে। ফলে বৈদেশিক মুদ্রার বড় একটি অংশ দেশেই আসবে না।
বিএনপি নির্বাচন চায় কেন জানালেন মঈন খান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুল মঈন খান বলেছেন, যারা বলে বিএনপি নির্বাচন চাই, আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র উত্তরণের পথ পদ্ধতি হচ্ছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাওয়া কোনো অপরাধ নয়। ডক্টর আব্দুল মঈন খান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা সব সময় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিশ্বাস করি। যদি সেই নির্বাচনে বিএনপি জয় নাও হয়, অন্য দল জয়ী হলে আমরাও তাদের স্বাগত জানাবো। তিনি আরো বলেন, 1972 থেকে 1975 সাল পর্যন্ত দেশে যে অরাজকতা চলছিল তার বিপরীতে শহীদ জিয়াউর রহমান দেশের জন্য স্থিতিশীলতা ও দিক নির্দেশনা এনেছিলেন। ওআইসি সম্মেলনে তার নেতৃত্ব ও গ্রহণযোগ্যতার যে আন্তর্জাতিক স্বীকৃতি ছিল তা জাতির জন্য গর্বের বিষয়। তিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি থেকে একটি অর্থনৈতিক সম্ভাবনার দেশে পরিণত করেছিলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।